হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, পথের দাবির আমার প্রথম ভিডিওতে আমি টেক্সট সংক্রান্ত আলোচনা করেছি। তোমাদের যে পাঠ্যাংশটুকু আছে সেটা পংক্তি ধরে ধরে তার বিশ্লেষণ, তার ব্যাখ্যা, অন্তর্নিহিত অর্থ ইত্যাদি যাবতীয় অংশ আমার আগের ভিডিওটি কমপ্লিট করা হয়ে গেছে। আজকের ভিডিওটি যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে যে এর ওপরে ভিত্তি করেই ইম্পর্ট্যান্ট, আমি যেটা আগের ভিডিওতে বলেছি যে পুরো টেক্সটটাই কিন্তু ইম্পর্ট্যান্ট, ভালো করে খুঁটিয়ে পড়তে হবে যাতে আমরা ভালোভাবে প্রশ্নের আনসারগুলো করতে পারি। তো সেখান থেকেই কয়েকটা বেছে নেওয়া হয়েছে যেগুলো ভীষণভাবেই টেস্ট পেপারে আমরা পাচ্ছি বা যেগুলো খুব কমন পরীক্ষায় আসবার জন্য। সেরকমই কয়েকটা এমসিকিউ, এসএকিউ এবং ব্রড কোয়েশ্চেন নিয়ে আমাদের আজকের ভিডিওটা। কেমন? খুব ভালো করে সবাই দেখবে। আর যেটা আমার বলাই রয়েছে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আর দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন প্রেস করে রাখবে, যাতে যখনই বিভিন্ন টপিকের ওপরে আমি ভিডিওগুলো দিতে থাকবো তোমাদের কাছে সেগুলো যাতে চলে আসে। কেমন? তাহলে এসো আমরা দেরি না করে আজকের পড়া নিয়ে বসি। প্রথমেই এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স। পুলিশ স্টেশনে কতজন বাঙালি মোট ঘাট নিয়ে বসেছিল? জন 4, জন 5, জন 6 নাকি জন 7? অপশন গ ইজ দ্য রাইট আনসার, থার্ড অপশন যেটা, সেজন্যই আমরা এখানে করে নেব অপশন গ, জন 6। আমি আরও একবার বলছি, এর আগেও ক্লাস 10-এর ভিডিওতে আমি বলেছি যে মাধ্যমিকের যেটা নিয়ম সেখানে কিন্তু শুধুমাত্র অপশান নাম্বার এবং অপশানটাই তোমাকে লিখতে হবে। তুমি কিন্তু কোনো মতেই পুরো স্টেটমেন্ট কপি করবে না, তাহলে অকারণে তোমারই সময় নষ্ট হবে। 1.2 পলিটিক্যাল সাসপেক্ট কে? সব্যসাচী মল্লিক, সব্যসাচী মিত্র। এখানটা ধরো আমি যদি একটু চেঞ্জ করে দিই, ধরো চেঞ্জ করে আমি যেটা করলাম, সব্যসাচী মৈত্র। কেমন? তাহলে পলিটিক্যাল সাসপেক্ট 4টে অপশান আমরা কি পাচ্ছি? সব্যসাচী মল্লিক, সব্যসাচী মিত্র, সব্যসাচী মৈত্র, সব্যসাচী রায়। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান ক, সব্যসাচী মল্লিক। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? এবার আমরা চলে যাব 1.3-এ। সব্যসাচী মল্লিকের বয়স 20-22, 30-32, 50-55, 25-30। অপশান খ ইজ দ্য রাইট আনসার। বয়স 30-32-এর অধিক নহে, এইরকম একটা জায়গা কিন্তু আছে। কেমন? তাহলে অপশান খ 30-32। এবার চলে এসো 1.4। 1.4-এ কি বলা হচ্ছে? যাকে খুঁজছেন সে যে এর নয় তার আমি জামিন হতে পারি। বক্তাকে চট করে আমরা আনসার পেয়ে যাচ্ছি অপশান ঘ, অপূর্ব, কারণ অপূর্বই এই কথাগুলো বলেছিল। তাহলে বক্তা হচ্ছে অপূর্ব। এবার এসো 1.5। 1.5-এ কি রয়েছে? মহাপাত্রের ট্যাঁকে কি পাওয়া গিয়েছিল? আমি যখন পড়িয়েছি আমি তখন ভালো করেই বলে দিয়েছি যে ট্যাঁক মানে বোঝায় কোমরের কাপড়, অর্থাৎ মানুষ পাজামাই পরুক কি ধুতিই পরুক, কোমরের কাছে যে কাপড়টাতে সে তার টাকা পয়সা বা কোনো মূল্যবান জিনিস গুজে রাখে। সুতরাং
ট্যাগের প্রসঙ্গ যখনই আসবে তখনই সেটা কিন্তু টাকা পয়সা সংক্রান্ত উত্তর। এটা এখন বললাম কেন, কারণ পরীক্ষায় যখন এসএ কিউ চাওয়া হয় সেখানে বলা হয় যে গিরিশ মহাপাত্রের ট্যাগ ও পকেট থেকে কি পাওয়া গিয়েছিল, কাজে পকেটে কিন্তু কখনোই টাকা পয়সা ব্যাপারটা আনবে না। এবারে ট্যাগে কি পাওয়া গিয়েছিল খেয়াল করো, 1 টাকা ও গন্ডা 4 পয়সা, 1 টাকা ও গন্ডা 6 পয়সা, 2 টাকা, 2 টাকা ও গন্ডা 6 পয়সা। তার মানে এখানে আমাদের অপশন খটা হচ্ছে রাইট আনসার, যে গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে পাওয়া যাচ্ছে 1 টাকা ও গন্ডা 6, মানে 6 গন্ডা, আগেকার দিনে হিসেব আর কি, গন্ডা 6 পয়সা হলো। নেক্সট দেখো 1.6, তবে এ বস্তুটি পকেটে কেন? বস্তুটি কি? কাঠের ফুট রুল, লোহার কম্পাস, বিড়ি না গাঁজার কলিকা? অবভিয়াসলি গাঁজার কলিকা, কারণ যেটা নিয়েই এত তামাশা তৈরি হলো। তাহলে অপশন ঘ ইজ দ্য রাইট আনসার, সেটা হচ্ছে গাঁজার কলিকা। হয়ে গেল। এবারে চলে এসো 1.7। 1.7 কি হচ্ছে? 1.7 যেটা হচ্ছে, আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। শহরটি হলো, এবারে শহরের নামগুলো দেওয়া রয়েছে দেখো, ম্যান্ডালে, মিকথিলা, প্রোম আর রেঙ্গুন। এখানে অপশান ঘটা আমাদের কারেক্ট অপশান, যেখানে আমরা রেঙ্গুন, রেঙ্গুন শহরটার ওপরে আরও কিছুদিন চোখ রাখার কথা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর দ্বিতীয়বার দেখা হয়েছিল, খেয়াল করো দ্বিতীয়বার, প্রথমবার দেখা হচ্ছে পুলিশ স্টেশনে, দ্বিতীয়বার দেখা হচ্ছে কিন্তু রেল স্টেশনে। তাহলে এখানে অপশান খটা আমাদের রাইট আনসার, সেটা হচ্ছে রেল স্টেশনে। এবারে চলে এসো 1.9। রামদাস ঠাকুর বলে কাকে সম্বোধন করেছিল? আমি পড়াতে পড়াতেই এটা বুঝিয়েছিলাম যে রামদাস তোমার চিন্তা নেই ঠাকুর বলে সে কিন্তু তেওয়ারিকে সম্বোধন করেছিল। কেমন? তেওয়ারিকে। তাহলে এখানে অপশান ঘ হচ্ছে আমাদের রাইট আনসার, সেটা হলো তেওয়ারিকে। এবারে চলে এসো পরের কোয়েশ্চেন। অপূর্বর বড়বাবুর হাতে ছিল, কি থাকতে পারে? চিঠি, বই, কলম নাকি টেলিগ্রাম? একদমই ঠিক ধরেছ তোমরা, অপশান ঘ টেলিগ্রাম। তিনি একটা বিশাল বড় টেলিগ্রাম নিয়ে এসেছেন, যে অপূর্বদের অফিসের বিভিন্ন জায়গায় যে শাখাগুলো আছে কোথাও কোনো শৃঙ্খলা রক্ষিত হচ্ছে না, তাই অপূর্ব যেন সবকটাতেই একবার ঘুরে আসে। তো এই যে শৃঙ্খলা রক্ষিত হচ্ছে না, এটাই সেই টেলিগ্রামের মধ্যে ধরা রয়েছে। তাহলে অপূর্বর বড়বাবুর হাতে ছিল অপশান ঘ টেলিগ্রাম। হয়ে গেল। এবারে তাহলে আমি টোটাল 10টা এমসিকিউ দিয়ে দিলাম। এইগুলোই ভীষণ ভীষণভাবে আসে, আরও আসে, কিন্তু আমি সব দিলাম না, 10টা দিলাম। ভালো করে বইটা পড়বে। আর যেটা আমার বারবার বলাই আছে, কারোর যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে, সমস্যা থাকে, জিজ্ঞাসা থাকে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি ডেফিনেটলি সেই কমেন্টের আনসার দিয়ে দেবো। এবারে চলে এসো, আমরা একটু এসএ কিউতে যাচ্ছি।
অনধিক 20 শব্দে উত্তর। বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষটি কাকে কি বলেছিলেন? বোঝাই যাচ্ছে যে বুড়ো মানুষটি বলতে কিন্তু আমরা এখানে থানার বড়বাবু অর্থাৎ কিনা নিমাই বাবু, ঠিক, একদম ঠিক, তাকেই বোঝাচ্ছি। তাহলে সেটা আমাদের কিন্তু আনসারে একটু মেনশন করে দিতে হবে। বুড়ো মানুষ সিঙ্গেল কোটে রাখো, নিমাই বাবু। গিরিশ মহাপাত্রের ছদ্মবেশধারী সব্যসাচী মল্লিকের ভগ্ন স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে গাঁজা খেতে বারণ করেছিলেন। ঠিক আছে, তাকে গাঁজা খেতে বারণ করেছিলেন। এবারে চলে এসো পরের কোয়েশ্চেনটা। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। কি দেখে আসতে বলা হয়েছে? আনসারে যাচ্ছি আমি। বড় সাহেব অপূর্বকে বলেছিলেন বড় সাহেব অপূর্বকে বলেছিলেন তাদের ভামো, পরপর জায়গাগুলো আনছি, ঠিক আছে, ম্যান্ডালে, শোয়েবো, মিকথিলা, প্রোম। কোনো অফিসেই শৃঙ্খলা রক্ষিত হচ্ছে না। অপূর্ব যেন সবকটি অফিস একবার দেখে আসে। হয়ে গেল। এবারে আমরা পরের কোয়েশ্চেনে যাব। তবে এ বস্তুটি পকেটে কেন? এখানে কার পকেটে থাকা কোন বস্তুর কথা বলা হয়েছে? যখনই কার কথাটা এলো ঠিক আগের আনসারের মতোই হবে। এখানে এখানে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশধারী সব্যসাচী মল্লিকের পকেটে থাকা
গাঁজার কলকের কথা, গাঁজার কলকের কথা বলা হয়েছে। কেমন? এবারে দেখো পরের যে কোয়েশ্চেনটা রয়েছে, খুব ভালো করে একটু সেটা খেয়াল করতে হবে। কি বলা হয়েছে? আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? কেন এই প্রশ্ন? প্রশ্নটা করেছেন কিন্তু রামদাস তলওয়ারকর, তাই তো? তাহলে আনসারটা কি আসবে? পুলিশ স্টেশন থেকে বাড়ি ফেরার পর, আমি করছি এখানে, তোমরা দেখতে থাকো। পুলিশ স্টেশন থেকে বাড়ি ফেরার পর অপূর্বর অত্যন্ত অন্যমনস্কতা লক্ষ্য করে রামদাস তলওয়ারকর, স্পেলিং দেখে নেবে ভালো করে সবাই, রামদাস তলওয়ারকর ভেবেছিলেন হয়তো অপূর্বর বাড়ি থেকে কোনো দুঃসংবাদবাহী চিঠি এসেছে, তাই তার এই প্রশ্ন। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। আরক্ত হয়ে যাওয়া মানে লাল হয়ে যাওয়া। কেন এরকম হয়েছিল? আনসার কি আসবে? অপূর্বর মুখে অপূর্বর মুখে ফিরিঙ্গিদের তাকে ফিরিঙ্গিদের তাকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দেওয়া এবং বিনা দোষে সাহেব স্টেশন মাস্টারের কাছেও লাঞ্ছিত হবার ঘটনা শুনে রামদাসের এমন অবস্থা হয়েছিল। পরের কোয়েশ্চেনে যাচ্ছি, ঠিক যেটা আমি বলছিলাম একটু আগেই। গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেট থেকে কি পাওয়া গিয়েছিল?
গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা এবং তার পকেট থেকে, খেয়াল করো কাজের জিনিসপত্র কিন্তু, কেমন, এবং তার পকেট থেকে একটি লোহার কম্পাস, মাপ করার কাঠের ফুট রুল, কাঠের ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই এবং একটা গাঁজার কলকে পাওয়া গিয়েছিল। তোমরা কিন্তু কলিকা ইউজ করবে না, তোমরা কিন্তু কলকে ইউজ করবে, কেমন, কারণ কলিকাটা সাধু ভাষা, তুমি চলিত ভাষায় আনসার করছো। গাঁজার কলকে পাওয়া গিয়েছিল, ব্যাস আনসার এখানেই কমপ্লিট হয়ে গেল। নেক্সট হচ্ছে নিমাই বাবু হাসিয়া কহিলেন, হেসে কি বলেছিলেন নিমাই বাবু, ঠিক আছে, সেটাই এখানে চাওয়া হয়েছে। নিমাই বাবু হেসে জগদীশ বাবুকে বলেছিলেন, জগদীশ বাবুকে বলেছিলেন, সব্যসাচী মল্লিক সন্দেহে আটক, সব্যসাচী মল্লিক সন্দেহে আটক, গিরিশ মহাপাত্র বড়ই সদাশয় ব্যক্তি, কেন, যদি কারোর কাজে লাগে, যদি কারোর কাজে লাগে, তাই গাঁজার কলকে কুড়িয়ে পকেটে রেখেছেন। পকেটে রেখেছেন। এবারে চলে যাব পরেরটায়। তেওয়ারি ঘরে ছিল না, তেওয়ারি কোথায় গিয়েছিল, একদম স্ট্রেট আনসার আসবে, তেওয়ারি বর্মা নাচ দেখতে, বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। আচ্ছা পরেরটা, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। কার কোন ভ্রমের কথা বলা হয়েছে? অপূর্ব ভেবেছিল সে
প্রথম শ্রেণীর যাত্রী বলে তার রেলযাত্রা নির্বিঘ্ন হবে রাত ভোর হওয়া অবধি কেউ তার ঘুমের ব্যাঘাত ঘটাবে না। ব্যাঘাত ঘটাবে না। এবার পরেরটা, একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় কে কেন বিরক্ত? কে কেন বিরক্ত হয়ে প্রতিবাদ করেছিল? ঠিক আছে, কে কেন বিরক্ত হয়ে প্রতিবাদ করেছিল? ট্রেনে ভামযাত্রার সময় বর্মা পুলিশের লোক তাকে রাতে বার তিনেক জাগিয়ে তার নাম ধাম ঠিকানা জিজ্ঞাসা করায় অপূর্ব, এই এতক্ষণে তাহলে আমরা পেলাম নামটা, অপূর্ব বিরক্ত হয়ে প্রতিবাদ করেছিল। বিরক্ত হয়ে প্রতিবাদ করেছিল। কেমন? এখানেও দেখো আমি 10টা এসএকিউ দিয়েছি, যেগুলো ভীষণ আসে। এবার তাহলে আমি যেটা চলে যাচ্ছি 150 শব্দে উত্তর। পথের দাবি পাঠ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। এক্ষেত্রে একটা ফরম্যাট আছে কিন্তু, কারণ যখনই আমাদের কাছে এই ধরনের কোয়েশ্চেন আসবে তখনই আমাদের 3টে প্যারায় সেটা ভাগ করে নিতে হবে। প্রথম প্যারাগ্রাফটায় যেটা থাকবে সেটা হচ্ছে নামকরণের একটা ভূমিকা জাতীয়, অর্থাৎ কোন কোন দিক থেকে নামকরণ হতে পারে, চরিত্রধর্মী নাকি বিষয়ধর্মী নাকি ব্যঞ্জনাধর্মী। এইটা ফার্স্ট প্যারা হয়ে গেল। সেকেন্ড প্যারায় তুমি যেটা করবে সেটা হচ্ছে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করবে। সে তোমাকে যে কবিতা বা যে গল্পের আনসার আলোচনা করতে হোক না কেন, তুমি তার বিষয়বস্তুটা সংক্ষেপে বলে নিচ্ছ। এবার যে লাস্ট কনক্লুডিং প্যারাগ্রাফটা থাকবে সেখানে তুমি ব্যাখ্যাটা আনবে। এই যে পথের দাবি, কোন পথ? তাহলে স্বাধীনতার পথ। স্বাধীনতার পথে চলবার অধিকার প্রত্যেকটি মানুষের আছে। সেই স্বাধীনতার পথে চলবার জন্য ভারতীয়দের যে দাবি, সেই দাবির কথাই ফুটে উঠেছে আমাদের আলোচ্য পাঠ্যাংশে। তাই এখানে কিন্তু ব্যঞ্জনাধর্মী নামকরণ, কারণ সরাসরি কোথাও পথ কথাটা বলা নেই। ব্যঞ্জনাধর্মী নামকরণ আমি ব্র্যাকেটে জাস্ট দিয়ে দিলাম একটু,
যে পথ মানে এখানে বলা হচ্ছে স্বাধীনতার পথ। স্বাধীনতার পথে চলার অধিকার সবার আছে, ভারতীয়দেরও আছে। অর্থাৎ স্বাধীনভাবে বাঁচবার যে অধিকার, তার দাবির কথাই পাঠ্যাংশে ফুটে উঠেছে। কেমন? এবারে দেখো গিরিশ মহাপাত্রের চরিত্রের কথা। গিরিশ মহাপাত্রের চরিত্রে এখানে কিন্তু আমরা গিরিশ মহাপাত্র হিসেবেই ধরব। তাহলে সেখানে আমরা প্রথমেই জাস্ট একটু প্রসঙ্গ ধরে নেব, দিয়ে তারপরে এবার তার কোন কোন দিকগুলো পাচ্ছি। তার ভগ্ন স্বাস্থ্যের কথা আমরা পাচ্ছি, তারপরে পাচ্ছি অদ্ভুত চোখের দৃষ্টি, অদ্ভুত চোখের দৃষ্টি। তার হিসেবে তার বেশভূষা খুব পরিপাটি, তাহলে বেশভূষার পারিপাট্য। আমি স্ট্রোক দিয়ে লিখলাম শখের পরিচয়, সেটা আমরা পাচ্ছি। নেক্সট আমরা যেটা পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে যে সে পরোপকারী এবং বিনয়ী। অর্থাৎ তার হিসেব মতো গাঁজার কলকেটা সে কিন্তু কুড়িয়ে রেখেছে যদি কারোর কাজে লাগে। তাহলে পরোপকারী ও বিনয়ী, দেখো সবার সঙ্গে সে কিন্তু খুব বিনয়ের সঙ্গে কথা বলে গেছে বরাবর। আর ধীর স্থির, যখন সে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসছে তখন কিন্তু ধীর মন্থর পদে সে বেরিয়ে আসছে। ফলে এই কটাই মোটামুটি আমরা তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারছি। আচ্ছা, আর একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে যে ধর্মভীরু। ধর্মভীরু কথাটাও করতে পারো, যেটা আমরা একদম শেষের দিকে গিয়ে পেয়েছি, যে সে ধর্মকে খুব মান্য করে, বিপথে যাওয়া থেকে সেটাই তাকে রক্ষা করে চলেছে, এই ব্যাপারটা। ঠিক আছে, এবারে চলো পরেরটা, যেটা বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। ভীষণ ভীষণ কমন একটা কোয়েশ্চেন। বাবুটিকে আমি জাস্ট শর্টে লিখছি গিরিশ মহাপাত্রের ছদ্মবেশধারী সব্যসাচী মল্লিক। ঠিক আছে, এবার তার স্বাস্থ্য আর শখের পরিচয় দাও। এটা তোমরা একদম বইতে পেয়ে যাবে। আমি জাস্ট এখানে পয়েন্ট করে করে দিচ্ছি যে তার ভগ্ন স্বাস্থ্য, সেই সঙ্গেই চোখের দৃষ্টি, এবং তারপরেই যেটা আসবে তার সাজ পোশাকের কথা পুরো ডিটেলে যেন আসে। একেবারে শেষ করবে কোথায় গিয়ে? যে এই কয়দিনের জাহাজের ধকলে সব কিছুই নোংরা হইয়া গিয়াছে। তাহলে সাজ পোশাকের পারিপাট্যের কথা। ঠিক আছে, আমার টেক্সট আমি যেখানে আলোচনা করেছি সেই ভিডিওতে দেখবে আমি কিন্তু টেক্সটের ওই পোর্শনটা পুরো ব্র্যাকেট করে দিয়েছি একদম। সুতরাং ওইটা একদম টানা তৈরি করে যেতে হবে, কারণ ওটা ভীষণ কমন একটা কোয়েশ্চেন। পরীক্ষায় প্রত্যেকবার কোনো না কোনোভাবে ওই জায়গা থেকে প্রশ্ন এসেই থাকে। কেমন? আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি। এরপরে আরও ক্লাস নিয়ে তোমাদের কাছে আমি আসবো। তোমরা আমার পড়ানোর যে ভিডিওটা, কোয়েশ্চেন আনসারের যে ভিডিওটা ব্যাক টু ব্যাক দেখবে, কারণ প্রত্যেকটার সঙ্গেই আগের বা পরের ভিডিওর লিঙ্ক সবই দেওয়া থাকছে। চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করোনি। আর যার যা কিছু বক্তব্য আছে বা ডাউট বা কোয়েরি থাকতেই পারে, সেটা তোমরা একটু কমেন্ট বক্সে দিয়ে দিলে আমার পক্ষে বুঝতে সুবিধা হয় যে তোমরা সব পড়া বুঝতে পারছো নাকি তোমাদের আরও কিছু ডিম্যান্ড আছে বা কোয়েরি আছে বা কিছু। কেমন?
আজকে তাহলে এখানেই রাখছি আমি। থ্যাংক ইউ এভরিবডি।